বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র শুভ্র। প্রতারণা, এটিই ছিল রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের মূল ব্যবসা। মিথ্যা ও বিভ্রান্তির মধ্যে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াই ছিল তার কাজ, এমন তথ্য জানিয়েছেন র্যাবের গোয়েন্দা প্রধান। গতকাল উত্তরার মূল শাখার পর আজ রিজেন্টের মিরপুর শাখাও সিলগালা করা হয়েছে। প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 7 কর্মচারীর 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিজেন্ট হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা দেখে হতভম্ব দেশবাসী। এরপর থেকেই বেরিয়ে আসছে হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের নানা কাহিনী। দুপুরে র্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান সারোয়ার বিন কাশেম জানান, শাহেদ কথায় কথায় প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম বিক্রি করত, প্রভাব বিস্তারে ব্যবহার করত ক্ষমতাসীনদের নাম। বিভিন্ন সময় মিথ্যাকে কেন্দ্র করেই তার কিন্তু উত্থান, এবং বলবো যে বিভিন্ন প্রতারণাকে কেন্দ্র করে সে কিন্তু তার নিজেকে সে আজকে এই বড় অবস্থায় নিয়ে এসছে। সে প্রধানমন্ত্রীর এই অফিসকেও কিন্তু আমি বলবো যে নাম করে সে নানা জায়গায় তার নাম সে বিক্রি করেছে। র্যাব কর্মকর্তারা জানান, শাহেদকে ধরতে অভিযান অব্যাহত আছে। অভিযান চলছে বাকি আসামিদের ধরতেও। আমরা গতকাল রাতেও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমরা দেখেছি সে তার মোবাইলগুলো বন্ধ করে রেখেছে। আশা করছি অতি দ্রুত আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিকে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সহ 7 জনকে দুপুরে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একজনকে পাঠানো হয়েছে কিশোর সংশোধনাগারে। মানে আজকে যাদেরকে চালান দিয়েছেন ফরওয়ার্ডিং বলে, এদের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নাই। রাষ্ট্রপক্ষের থেকে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেক আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এদিকে বুধবার বিকেলে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখায় অভিযান চালিয়েছে র্যাব। নানা অনিয়মের অভিযোগে সিলগালা করা হয় হাসপাতালটি। রিপোর্ট কেন্দ্রিক অনিয়ম হয়েছে, আর একটা বড় বিল, এখানে যার কাছ থেকে যা পেরেছে বিল, আমরা তাদের রেজিস্টার খাতায় দেখলাম যে বেড ভাড়া পার ডে কারো কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, কারো 7,000 টাকা নিয়েছে, কারো 15,000 টাকা নিয়েছে। এবং ধরেন এই ভাড়াগুলো কিন্তু সরকারের কাছ থেকে খরচ নেওয়ার পর মানে দাবি করার পরেও কিন্তু এই কাজগুলি করে। করোনা পরীক্ষার জাল সনদ দেওয়া, হাসপাতালের লাইসেন্সের মেয়াদ না থাকা সহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগ পান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দিয়েছে দুদক, জানিয়েছেন সংস্থার সচিব দিলওয়ার বক্ত। এর আগে জেএমআই এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশনের মেডিকেল সমন্বয়কারীকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তা। ও পিপি সহ নিম্নমানের নিরাপত্তা সামগ্রী সরবরাহের অভিযোগে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক। বুধবার সকাল 9:45টায় দুদক কার্যালয়ে আসেন তিনি। এর আধা ঘন্টা পরে আসেন আরেক অভিযুক্ত প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন লিমিটেডের মেডিকেল টিম সমন্বয়কারী মোহাম্মদ মতিউর রহমান। তবে করোনা আক্রান্তের কারণ দেখিয়ে হাজির হননি অ্যালান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন। পরে দুদক সচিব বললেন, অভিযুক্তদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। মাস্ক, পিপি, এবং অন্যান্য সামগ্রী যেগুলো ক্রয় করা হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সাথে কারা জড়িত সেটি চিহ্নিত করার জন্য এই কমিশন তদন্ত কমিটি গঠন করে, এবং তারই প্রেক্ষিতে আরও অধিকতর তথ্য গ্রহণ করার জন্য এই 3 জনকে আজকে তলব করা হয়েছে, এবং আগামীকালকে আরও 2 জনকে বক্তব্য গ্রহণের জন্য তলব করা হয়েছে। একই সাথে কোভিড পরীক্ষার জাল সনদ প্রদান সহ রিজেন্ট হাসপাতালের অনিয়মগুলো খতিয়ে দেখা হবে বলে জানান দুদক সচিব। দুর্নীতি কমিশন এই বিষয়গুলো নিশ্চয়ই আমলে নিবে। আমরা আশা করি এই বিষয়গুলি আমলে নিয়ে সেগুলো অনুসন্ধান হবে, এবং সেই অনুসন্ধানের মাধ্যমে যারা দোষী ব্যক্তি তাদেরকে আইনে আমলে আনা যাবে। এর আগে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পান তমা কনস্ট্রাকশনের মতিউর রহমান। জানান, মাস্ক আমদানিতে তাদের কোনো দুর্নীতি নাই, মাত্র 60টি মাস্কের জন্য তাকে তলব করা হয়েছে। এই 60টা মাস্ক আমরা পোর্ট থেকে
কম পাইছি। এটা আমাদেরকে যখন ব্যাখ্যা তলব করে, আমরা ব্যাখ্যা দেওয়ার পরে সিভিল এভিয়েশন বরাবর আবেদন করছিলাম। এই আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন ইনকোয়ারি করছে। এই ইনকোয়ারির রিপোর্ট বিভিন্ন পত্রপত্রিকা আসছে। তবে অভিযোগের বিষয়ে গণমাধ্যমের কোনো জিজ্ঞাসার উত্তর দেননি জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। এবার করোনা চিকিৎসায় ওষুধ পাওয়ার দাবি করছে চিকিৎসকদের সংগঠন সোসাইটি অব মেডিসিন। ঢাকার 4 কোভিড হাসপাতালে 50 রোগীর ওপর ফেভিপিরাভির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে 96% সফলতা দাবি করছেন তারা। তবে এখন পর্যন্ত করোনার সুনির্দিষ্ট ওষুধ নেই জানিয়ে ডাক্তার এবিএম আবদুল্লাহ আরও বড় পরিসরে দেশব্যাপী ক্লিনিক্যাল ট্রায়ালের তাগিদ দিয়েছেন। উৎপাদকদের হিসাবে একজনের ওষুধ খরচ পড়বে কমপক্ষে 20 থেকে 28,000 টাকা। জেনেরিক নাম ফেভিপিরাভির। এটি উদ্ভাবন করেছিল জাপানের ফুজিফিল্ম গ্রুপের তোয়ামা কেমিক্যাল। 2014 সাল থেকে এভিগ্যান নামে পাওয়া যায় সেখানে। করোনা চিকিৎসায় প্রথমে চীন ও পরে রাশিয়ায় ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা আসে। সবশেষ ঢাকা ট্রায়ালেও কার্যকারিতা পাওয়ার দাবি সোসাইটি অফ মেডিসিনের। কুয়েত মৈত্রী, মহানগর জেনারেল, কুর্মিটোলা ও মুগদা, ঢাকার এই 4 হাসপাতালে 18 থেকে 65 বছরের 50 রোগীর উপর পরীক্ষামূলক প্রয়োগ করেন চিকিৎসকরা। তাতে 4 দিনের মাথায় 48 ভাগ ও 10 দিনের মাথায় 96% রোগী করোনামুক্ত হয়েছেন বলে দাবি তাদের। যারা পজিটিভ হয়েছেন কিন্তু তেমন কোনো উপসর্গ নেই, এই পেশেন্টদের জন্য ফেভিপিরাভির বাংলাদেশি পেশেন্টের জন্য অবশ্যই এই স্টাডির আলোকে একটি কার্যকরী ওষুধ। যিনি RT-PCR দ্বারা প্রমাণিত কোভিড-19 রোগী নন, তিনি এই ওষুধ খাবেন না। প্রশ্ন আসে, এই ওষুধ করোনার চিকিৎসায় খোদ জাপান বা ইউরোপের দেশগুলো কেন ব্যবহার করছে না? ওরা কেন এই ওষুধটি নেয়নি সেটার ব্যাখ্যা আসলে ওভাবে আমাদের নেই, কিন্তু ওখানে এখনও স্টাডিগুলো হচ্ছে। এটাকে আশার আলো মনে করলেও শতভাগ কার্যকর এখনই বলতে নারাজ প্রফেসর এবিএম আবদুল্লাহ। স্পেসিফিক চিকিৎসা নাই, কোনো ওষুধ নাই, দুনিয়াতে কোথাও নাই। যেগুলো চলছে কিছু নাই, আমরা কিছু দিচ্ছি, এটি হলো বাস্তবতা। আর মাত্র 5 জন দিয়ে আসলে কোনো কনক্লুশনও আসা যাবে না। আরও কয়েকশো হাজার যদি আপনি না করেন এবং শুধুমাত্র কয়েকটা সেন্টারে, এইটা দিয়ে কিন্তু একদম কনক্লুশনে আসা কিন্তু খুব ডিফিকাল্ট। তারপরেও যতটুকু রেজাল্ট আপনারা দেখলেন, এটা তো একেবারে আশা হতো তো বলা যাবে না, আশাপ্রদই তো বলা যাবে। করোনা পজিটিভ হলেই কেবল এটি গ্রহণ করা যেতে পারে। প্রথম দিন 16টি ও পরের 6 দিন 6টা করে, অর্থাৎ 7 দিনে মোট 52টি ট্যাবলেট খেতে হবে। কারো কারো 10 দিনের ডোজও লাগতে পারে। একটি ট্যাবলেটের দাম 400 টাকা। প্রশ্ন হলো, এত দামি ওষুধ কিভাবে খাবে সাধারণ মানুষ? ভ্যাট রয়েছে এবং ভ্যাটের যদি অব্যাহতিটা বাংলাদেশ সরকার থেকে যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই ওষুধের দাম কমানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুযোগটি রয়েছে। উদ্যোক্তারা জানান, শিগগিরই সারা দেশে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করবেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ গেছে আরও 46 জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 2197 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় 3489 জন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1,72,134 জন। পরীক্ষা হয়েছে 15,672টি। শনাক্তের হার 22.26%। 24 ঘন্টায় 2,736 জন সহ মোট সুস্থ হয়েছেন 80,838 জন। ব্রিফিংয়ে সৃষ্টিশীল কাজের মাধ্যমে মনোবল বাড়ানোর পরামর্শ দেয়া হয়। পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হয়েছে 3,489 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,72,134 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন। নিয়মিতভাবে ব্যায়াম করবেন এবং ভালো সিনেমা দেখা, ছবি আঁকা, বাগান করা, এইসব কার্যক্রমের মাধ্যমে মানসিক স্বাস্থ্যকে উজ্জীবিত রাখবেন।
সংসদ সদস্য পাপুল কুয়েতের নাগরিক হলে তার এমপি পদ শূন্য করার কথা সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া করোনা পরবর্তী সময়ে প্রবাসীদের কাজে ফেরা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালে এ সময় তিনি জানান, কুয়েতে মানব সম্পদ ও অবৈধভাবে মুদ্রা পাচারের অভিযোগে আটক লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল কুয়েতের নাগরিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইন অনুযায়ী তার এমপি পদ বাতিল করা হবে। সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি। তার ওয়াইফকেও তো সে যেভাবে হোক বানায়, কাজে এটা কিন্তু আমাদের করা না। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি। করোনা পরিস্থিতিতে প্রবাসীদের নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। প্রত্যেকটা দেশের সাথে কিন্তু আলোচনা আমাদের অব্যাহত আছে। একদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এটা কাজ করে যাচ্ছে, সেটা আমরা করে যাচ্ছি। আর যারা চলে আসছে তাদের জন্য আমি আগেই বলছি যে আমরা বিশেষ প্রণোদনাও দিচ্ছি, এবং সেখানে আমরা প্রত্যেকে আসলে যদি কেউ কাজ করতে চায় বা এখানে বিনিয়োগ করতে চায় বা নিজের গ্রামে কিছু কাজ করতে চায়, তাদের ঋণের ব্যবস্থা করা হয়েছে। সঠিক নিয়ম ও নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা না করলে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন প্রধানমন্ত্রী। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সরোজ কুমার নাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। জেলার সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাই, সংক্রমণ রুখতে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এখন পর্যন্ত? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। আসলে যেহেতু সারা দেশেই আমরা সংক্রমণের মাত্রাটা বেড়ে গিয়েছে, সেই থেকে ঝিনাইদহ পিছিয়ে নেই। প্রথম দিকে আমরা আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। সর্বশেষ এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে আক্রান্তের সংখ্যা ৩৩৩ জন, যার মধ্যে কিন্তু আমাদের ইতিমধ্যেই ১১৬ জন আরোগ্য লাভ করেছেন। এই মুহূর্তে আমাদের ২১৮ জন রয়েছে আইসোলেশনে, যাদেরকে আমরা অবজারভেশন রেখেছি। এখানকার মাত্র ২-১ জন রোগী বাদে বেশিরভাগ রোগী সুস্থ আছে, তাদের মধ্যে তেমন করোনার লক্ষণ নেই। এটি হচ্ছে আমাদের আশার কথা। সদর হাসপাতালে তো প্রতিদিনই নমুনা সংগ্রহ হচ্ছে, জেলায় পিসিআর ল্যাব স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা? পিসিআর ল্যাব স্থাপন নিয়ে এখানে একবার আলোচনা হয়েছিল যে আমাদের একটি ভেটেরিনারি কলেজ আছে, সেটির একবার সম্ভাব্যতা যাচাই এবং সেখানে স্থাপন করা সম্ভব কিনা একটু আলোচনা হয়েছিল। পরবর্তী আলোচনা হয়নি। আমাদের মূল যে হাসপাতাল সেটি ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণাধীন রয়েছে, যার ফলে ওখানে হয়তো স্থাপন করা সম্ভব না। যদি ভেটেরিনারি কলেজ যেটি আছে সেখানে হয়তো পিসিআর ল্যাব স্থাপন করা সম্ভব। সরকারের অধীন কর্তৃপক্ষের কাছে আমরা নজরে আনবো। শিগগিরই আমাদের এই জেলার করোনা পরিস্থিতি নিয়ে আমাদের দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় আবার সবাই বসবেন আগামী শনিবার। আমরা স্যারের কাছে পুরো বিষয়টা উত্থাপন করব। আচ্ছা, কর্মহীন অসহায় মানুষদের সহায়তায় প্রশাসনের উদ্যোগগুলো একটু জানতে চাই জনাব সরোজ কুমার নাথ। আপনারা কিভাবে আসলে এই সামগ্রিক মহামারীর এই সময়ে একে যারা কর্মহীন, আবার যারা এমনিতে দারিদ্র্যসীমার নিচে বাস করছেন, যারা নতুন করে কর্মহীন হয়েছেন, এই সব মানুষগুলোকে কিভাবে সহায়তা দিচ্ছেন বা কিভাবে একটা মূলধারায় সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন অর্থনীতির? ধন্যবাদ। এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রাপ্ত পরিবারের সংখ্যা আমাদের কাছে ১,৭১,১৯১টি। এই সংখ্যাটি ১,৭১,০০০ হলেও এর মধ্যে বেশিরভাগ মানুষই দুবার করে পেয়েছেন।
পুরো জেলাতে 2বার করে পেয়েছেন। আমরা প্রায় ইতিমধ্যে ৭৭,৬১,৬০০ টাকা নগদ অর্থ বিতরণ করেছি। প্রত্যেকেই চাল, ডাল, লবণ, আলু, সাবান এবং এই ধরনের সামগ্রী পৌঁছে দিয়েছি। হাসপাতালগুলিতে কিছু সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা এই মুহূর্ত পর্যন্ত শিশু খাদ্য প্রচুর বিতরণ করেছি। আবার এই মুহূর্তে আমাদের খাদ্যশস্য বিতরণ যেহেতু নতুন অর্থবছর শুরু হয়েছে, এই মুহূর্তে বন্ধ আছে। যদি আমরা ঘোষণা দিয়েছি, যদি কারো কোনো প্রয়োজন হয় আমাদের স্থানীয়ভাবে আমাদের জানালে, আমাদের 10টি হটলাইন রয়েছে, আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, যে কোনো জায়গাতে আমাদেরকে জানালে পরেই আমরা তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছি, সহায়তা, মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সরোজ কুমার নাথ আমাদেরকে সময় দেওয়ার জন্য করোনা আপডেটে। করোনার নমুনা পরীক্ষা, প্লাজমা ডোনেশন সহ এই সংকট ঘিরে এক শ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকারি সকল প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এই ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়। ওবায়দুল কাদের বলেন, কিছু মানুষ করোনার তথ্য গোপন করে চলাফেরা করছেন, আবার কেউ করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে বিমানবন্দরে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছেন। বলেন, বিদেশে যাওয়ার তীব্র প্রতিযোগিতা আর সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যা লাখ লাখ প্রবাসীদের অবিশ্বাস আর অনিশ্চয়তার আধারে ঠেলে দিচ্ছে। ঈদের সংক্রমণ বিস্তার রোধে আমাদের সকলকে সচেতনতার জনযোদ্ধা হিসেবে কাজ করতে হবে। করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশন সহ বিভিন্ন ক্ষেত্রে এ সংকটকে ঘিরে এক শ্রেণীর অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এ সকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে। প্রথম কয়দিন ঠিক থাকলেও এখন অবস্থা তথৈবচ। স্বাস্থ্যবিধির বালাই নেই সামাজিক দূরত্ব, অপরিচ্ছন্ন পরিবেশ, অসহায় যাত্রীরা। এই হচ্ছে গণপরিবহনের চিত্র। এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই পরিবহন চালক সহকারীদের। তবে নেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মানাতে সব চেষ্টাই করছেন তারা। আর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরিস্থিতির উন্নতি না হলে করোনা সংক্রমণের হার বাড়ার শঙ্কা রয়েছে। মেহেদি মিরাজের ছবিতে বিস্তারিত ইয়াজ রায়হানের রিপোর্টে। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল, দুপাশে দুটি জীবাণুনাশক টানেল তৈরি করা হয়েছে যাত্রী শ্রমিকদের জন্য। সবসময় বন্ধ থাকায় এটি এখন সেভাবে কাজও করছে না। ক্যামেরা দেখে টার্মিনালের একজন পড়িমড়ি করে টানেলটি ঠিক করার চেষ্টা করছিলেন। এটা হাওয়া ঢুকছিল তো ক্লিয়ার করে দিলাম। এদিকে চলে? হ্যাঁ, সব সময় আশা বন্ধ পেয়েছিল যে আমাদের সুইচটা অফ করা ছিল, তো এটা সবার জনগণের জন্য, যাত্রীদের জন্য, যাত্রী শ্রমিক যারা আছে সবার জন্য। এই বক্তব্যের উল্টো চিত্র চোখের সামনে। টানেলে জীবাণুমুক্ত করার চেয়ে যাত্রীদের নিজ নিজ পরিবহনে তোলার চেষ্টাতেই ব্যস্ত শ্রমিকরা। যাত্রী অটোরিকশা থেকে নামতেই পারেনি, তার আগেই গায়ে গা লাগিয়ে ঘিরে ধরেছে শ্রমিকরা। সামাজিক দূরত্বের বাণী বোধ হয় নীরবেই কেঁদেছে এ দেখে। একই অবস্থা কাউন্টারেও। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখার সময় কই। আমরা হয়তো কাউন্টারে একবার দুইবার করিয়ে দিলাম, কিন্তু এরপর এটা ছাড়াও তো আরও তো অনেক ক্রাউডেড প্লেস আছে। আমরা দূরে থেকে তো কথা বলছি, তো এটা তো কিচ্ছু বলার নাই। আর আন্তজেলা টার্মিনাল থেকে এবার রাজধানীর রাজপথে নজর দেওয়া যাক। মাস্ক আছে ঠিকই, কিন্তু মুখে নয়, গলায়। যাত্রী তোলার সময় একটু সরে দাঁড়ানোর প্রয়োজনও বোধ করে না অধিকাংশই। কেউ কেউ নামে শুধু একটি জীবাণুনাশকের স্প্রে হাতে নিয়ে আছেন, কারো আবার তাও নেই। এসব নিয়ে যুক্তির অভাব নেই পরিবহন শ্রমিকদের। খোলা রাখছি আমরা, একটা ঘামে গিরানে গুন্দায় যায়, 5 টাকা যাত্রী টাকা লাগে তো এই জন্য। গণপরিবহনের এমন দশায় বিরক্ত, সংক্রমণের শঙ্কায় শঙ্কিত সাধারণ মানুষ। অনেক বাসে স্প্রে দিয়ে উঠায়, আবার অনেক বাসে দেয় না। অফিস করছি না, মনে করেন যে যাচ্ছি মৃত্যুর পথে যাচ্ছি, এরকম মনে হয়। স্প্রে করার কথা ছিল, স্প্রে করতো প্রথম পর্যায়ে, এখন আর স্প্রে করতেছে না। 1 জুন বেশ কিছু শর্ত দিয়ে চালু করা হয় গণপরিবহন, অথচ সেসব শর্ত এখন কেবলই কাগজে হয়ে গেছে। আমাদের মালিকদের পক্ষের থেকে বিভিন্ন রোডে আমাদের কমিটি করে দেওয়া আছে, যারা কাজ করতেছে এগুলি নিরুৎসাহিত করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন নিয়ে আলাদা করে ভাবা প্রয়োজন। এই মেনে চলাটা হচ্ছে কিনা সেটা কঠোরভাবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নজরদারি জোরদার করতে হবে। আমরা যদি একজন মানুষকে সংক্রমিত হওয়ার হাত থেকে বাঁচাতে পারি,
তাহলে কিন্তু অনেকেই নিরাপদ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাস পরবর্তী অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সম্মিলিত প্রয়াস জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহামারীর কারণে প্রবাসীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি চাকরিচ্যুত প্রবাসীদের চাকরিতে পুনর্বহাল, জীবিকা, স্বাস্থ্য ও জীবনমান রক্ষায় করণীয় নিয়ে প্রস্তাব তুলে ধরেন। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রমে শক্তিশালী বৈশ্বিক সুসমন্বিত কার্যক্রম হাতে নিতে হবে। সেখানে সকল দেশের অংশগ্রহণ থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি ও প্রাইভেট সেক্টরকেও এ কাজে যুক্ত করতে হবে। অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দিতে হবে জাতিসংঘকে। আর এই কাজ অবশ্যই G7, G20, OECD ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অনুমোদিত হতে হবে। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের যাওয়ার বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল দেশটির সরকার। রোমের বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় দফায় মহামারী ঠেকাতে স্বাস্থ্য বিষয়ক নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব দেশে এখন সংক্রমণের ঝুঁকি বেশি, সেই সব দেশের নাগরিকদের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সোমবার বাংলাদেশ থেকে রোমে পৌঁছানো একটি ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রীর করোনা শনাক্ত হয়। এরপরই বাংলাদেশ থেকে সব ফ্লাইট 1 সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। এই ঘটনার পর রোমে লাৎসিও অঞ্চল কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের ঢালাও করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ঢাকা থেকে আসা সব যাত্রীকে আমরা পরীক্ষা করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কড়া নির্দেশনা ছিল, কারণ এই মুহূর্তে বাংলাদেশে মহামারীর ঝুঁকি বাড়ছে। অন্য বছরগুলোর মতো এবার সব জায়গায় গরুর হাট বসবে না। অনলাইনে গরু কেনা বেচায় উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ। সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে একথা জানান তিনি। বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা যাবে। বলেন, সিটি কর্পোরেশন এলাকায় নির্দিষ্ট জায়গায় যাতে গরুগুলো জবাই হয় তা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনায় বিশ্বে ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 5,500 মানুষের। শনাক্ত হয়েছেন 2 লাখের বেশি কোভিড-19 রোগী। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 5,47,000-এর বেশি। মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1,19,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1300-র বেশি প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে মোট মৃত্যু প্রায় 67,000। যুক্তরাষ্ট্রে কয়েকদিন মৃত্যুহার কিছুটা কমলেও ফের 1000-এর কাছাকাছি এই সংখ্যা। 24 ঘন্টায় আরও 1.5 লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। করোনার কারণে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি ইউরোপের দেশগুলো। চলতি অর্থবছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 8% বেশি অর্থনৈতিক সংকোচন হতে পারে বলে শঙ্কা জোট নেতাদের। করোনা ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি। টানা লকডাউন আর কড়াকড়িতে বন্ধ উৎপাদন, রফতানি ও পর্যটন সহ সব খাত। অন্যদিকে স্থবির বিশ্ব অর্থনীতি। ফলে লকডাউন শিথিল হলেও পুরো ইউরোপের অর্থনীতিতে বিরাজ করছে অচলাবস্থা। ইউরোপীয় জোটের নেতারা বলছেন, চলতি অর্থবছরে অঞ্চলটির দেশগুলোতে অর্থনৈতিক মন্দার সংখ্যা আরও গভীর হবে। এরই মধ্যে ইউভুক্ত দেশগুলোতে অর্থনৈতিক সংকোচন হবে 8%-এর বেশি। যদিও এর আগে অর্থনীতিবিদরা জানিয়েছিলেন এ সংখ্যা 7.5%। কমবে ইউরোর মানও। আমরা যতটা ভেবেছিলাম ক্ষতির পরিমাণ তার চেয়েও কয়েক গুণ বেশি। চলতি অর্থবছরে যে ক্ষতি হবে আগামী অর্থবছরে কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না। পরের বছর অর্থাৎ 2021 অর্থবছরে সম্ভাব্য অর্থনৈতিক সংকোচন প্রায় 5.8%। সংকট দেখা দিয়েছে জোট ছাড়ার পর ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে সমঝোতা ছাড়াই চুক্তি করতে হবে ব্রিটেনের সাথে।
সবচেয়ে বড় ভয় হলো এই সংকটের মুখোমুখি হবে পুরো ইউরোপ। তাই ক্ষতির ধাক্কা সামলে ওঠা কঠিন হবে। তার চেয়েও বড় কথা, ব্রিটেন যদি জোটে থাকতো তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত। করোনার কারণে সৃষ্ট এই সংকটের জন্য কোনো চুক্তি ছাড়াই জোটকে সমঝোতা করতে হবে ব্রিটেনের সাথে। এ অবস্থায় ইউরোপে মুদ্রাস্ফীতি 1.1% বাড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্য পদ প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে এ বিষয়ে অবহিত করেন তিনি। এর একদিন আগে জাতিসংঘকে WHO থেকে নাম প্রত্যাহারের বিষয়ে চিঠি দেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সংস্কারে ব্যর্থ হওয়ায় সংস্থাটি ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করছেন ডেমোক্র্যাট রাজনীতিকরা। দাবি, ট্রাম্পের এমন পদক্ষেপ একা ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। করোনা ভাইরাস শুধু ফুসফুস বা কিডনি নয়, ক্ষতিগ্রস্ত করছে আক্রান্তদের মস্তিষ্ক। ব্রিটিশ গবেষকদের দাবি, কোভিড-19 রোগীদের ব্রেইন স্ট্রোক আর স্নায়ু জটিলতার সমস্যাও দেখা যাচ্ছে। WHO হুঁশিয়ারি, সহসাই করোনা থেকে মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিন রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব। করোনার এই ভয়াবহতা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বলছে, এখন কেবল আক্রান্ত হওয়ার তালিকা ঊর্ধ্বমুখী, ভবিষ্যতে বাড়তে পারে মৃত্যুহারও। এপ্রিল এবং মে মাসে গড়ে প্রতিদিন সংক্রমণ দেখেছি 1 লাখ করে, কিন্তু এই সংখ্যা এখন 2 লাখ। শনাক্তের পাশাপাশি যে কোনো সময় বাড়তে পারে মৃতের সংখ্যা। এছাড়া কিভাবে ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে সেই সম্পর্কে দ্রুতই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হবে, এ নিয়ে কাজ চলছে। এমন মহামারী পরিস্থিতির মধ্যেও নতুন শঙ্কার কথা জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণা বলছে, করোনা ভাইরাস শুধু ফুসফুস এবং কিডনি নয়, মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি করছে। ব্রেন স্ট্রোকও হচ্ছে আক্রান্তদের। রেকর্ড সংক্রমণ হলেও অর্থনীতির চাকা সচল রাখতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। এখন ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্কুল খুলে দিতে প্রশাসনকে চাপ দিচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। আমরা খুব দ্রুত সব স্কুল চালু করতে চাই। সবাই জানি এটা ভয়াবহ রোগ, তবে তরুণ এবং শিশুরা বেশ ভালোভাবে এটা মোকাবেলা করছে। এদিকে মাত্র 8,000 সংক্রমণ দেখা কেনিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠান আগামী বছরের আগে আর না খোলার সিদ্ধান্ত নিয়েছে। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। দর্শক, করোনা আপডেটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়েচে ভেলের সাংবাদিক অনুপম দেবকানন্দ। অনুপম, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। মাত্রই পড়ছিলাম, ইউরোপীয় ইউনিয়নের সংখ্যা করোনার কারণে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে অঞ্চলটিকে, এবং সেটা 8% পর্যন্ত সংকুচিত হতে পারে ইউরোপীয় অর্থনীতি, এমনটি বলা হচ্ছে। এর আগে বলা হচ্ছিল IMF-এর তরফে সম্ভবত যে সারা বিশ্বের অর্থনীতি 5% সংকুচিত হয়ে যাবে। তার তুলনায় বরং ইউরোপীয় ইউনিয়নের ক্ষতির মাত্রা বেশিই মনে হচ্ছে। বৈশ্বিক অর্থনীতিতে এর আবার কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? ধরনের প্রভাব ফেলবে, বিশেষ করে যেটি বলছে যে বিজ্ঞানীরা দ্বিতীয় যে ওয়েভ, সেকেন্ড ওয়েভ, সেটা অনুপম, আপনার অনুভবকে শেষ দিকে শুনতে পাচ্ছিলাম আমরা, তবে তার সঙ্গে কথা হচ্ছিল আসলে করোনার যে সার্বিক প্রভাব এবং ইউরোপীয় অর্থনীতিতে তার প্রভাবের মাত্রা, বিশ্ব অর্থনীতির সঙ্গে তার সম্পর্ক কী হতে পারে সেসব নিয়ে তিনি বলছিলেন আমাদের সঙ্গে। দর্শক, এই ছিল করোনা আপডেট। প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনিয়া। তখন সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।